তো কেমন আছেন আপনারা? আপনি শুনছেন অডিও বুক বাই শাকেল। ঠান্ডার এই দিনে একদম শুনশান নীরব পরিবেশে গল্প শুনতে অনেক ভালো লাগে, তাই না? আমার কিন্তু ভালো লাগে। আমি অনেক গল্প শুনি। আর হ্যাঁ, আজ আপনি শুনবেন পদ্মচা গল্পের ২২তম পর্ব। পূর্ণার মৃত্যুটা আসলে খুবই হৃদয় বিদারক। বেচারা মৃদুল। উফ। ওকে ওকে, শোনা যাক কি চলছে অলন্দপুরে। রিদওয়ান ভীষণ উত্তেজিত। শত শত খুন করার পর এই প্রথম কোনো মৃতদেহ নিয়ে সে বিপাকে পড়েছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলছে প্রান্ত। প্রান্ত কি পূর্ণার খোঁজে এসেছে? রিদওয়ান এক হাতে নিজের ঘাড় মাসাজ করল। অন্দরমহল থেকে বস্তা বা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রিদওয়ানকে সন্দেহ করার সম্ভাবনা শতভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে। লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? রিদওয়ানের মাথা ফাঁকা হয়ে যায়। পরক্ষণেই মন বলে উঠল, সামান্য নারীকে সে কেন ভয় পাবে? তারপর আবার ভাবল, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না। এতে বহু কাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। রিদওয়ান উল্টো ঘুরে জঙ্গলে ছুটে আসে। পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ায়। আরেকটা বিড়ির জন্য পকেটে হাত দেয়। বিড়ি নেই। সে পায়চারি করতে করতে ভাবতে থাকল, কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে। ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা হবে। ভাবতে দেরি হলেও কাজে দেরি করল না। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙা ফটকের সামনে এসে দাঁড়াল। ভাঙা অংশ কম, পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রিদওয়ানকে বের হতে হবে, তারপর পূর্ণার লাশ টেনে বের করতে হবে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হল। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে ৪ জন লোক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত ৪ বছর ধরে মজিদ হাওলাদারের মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে ওনার বিয়ে পাশ ছেলে ইউসুফ, আর রয়েছে চামচা ২ জন। তারা এই রাতের বেলা গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একই দিনে এত বিপদ। রিদওয়ান তার ঠোঁট ভেজাল। নিজেদের গোলকধাঁধায় আটকে রাখা এলাকা যেন এখন নিজেদের জন্যই গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়দিন আগে ইয়াকুব আলীর এক লোক এখানে এসেছিল, তারপর আমিরের হাতে খুন হল, আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছেন। কি চাচ্ছে এরা? কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে? ভাবতেই রিদওয়ানের হৃৎপিণ্ড ছ্যাঁত করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রিদওয়ান নিজেকে আড়াল করে নেয়। ইয়াকুব আলী চলে যান, রয়ে যায় বাকি ৩ জন। তারা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখছে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রিদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলে গিয়েছিল। আগেই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিল হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছেন। দলের কেউও আপাতত কাছে নেই। সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা। রিদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নিল। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানা হ্যাচড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রগ দপদপ করছে। এতদিনের অভিজ্ঞতা আজ রিদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমির তার জায়গায় থাকলে কি করত? কিছু তো করতই। রিদওয়ান নিজের ওপর বিতৃষ্ণা নিয়ে বিড়বিড় করে বলল, আব্বা কাকা ঠিকই বলে, আমিরের মাথার এক ফোঁটা বুদ্ধি আমার মাথায় নাই। অনেক ভাবাভাবির পর রিদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখল। তারপর শিরদাঁড়া সোজা করে দাঁড়াল। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়ল। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রিদওয়ান অবাক হওয়ার ভান করে প্রশ্ন করল, এই রাতের বেলা সবাই এমন থবদা লেগে বসে আছে কেন? পদ্মজা রিদওয়ানের দিকে ঘুরেও তাকাল না। প্রান্ত উদ্বিগ্ন হয়ে বলল, মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। রিদওয়ান এক গ্লাস পানি খেয়ে হেসে উড়িয়ে দিয়ে বলল, এই মেয়ে বাদরের মতো, দেখো কার বাড়িতে আছে। প্রান্ত নিশ্চিত করে বলল,
আপার আজ কোথাও যাওয়ার কথা না। রিদওয়ান স্বাভাবিকভাবে বলল, যেতেও পারে। কথা শেষ করে রিদওয়ান নিজ ঘরে চলে যায়। ঘরে এসেই সে অস্থির হয়ে ওঠে। দ্রুত তোষকের নিচ থেকে বড় একটা বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে। তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভিতর বগলে নিয়ে বেরিয়ে পড়ল। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকানোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারপাশ চোখ বুলিয়ে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তার ভিতর ভরে কাঁধে তুলে নেয়। অন্দরমহলের চারপাশ সুপারি গাছে আচ্ছাদিত। সুপারি গাছ আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রিদওয়ান গেটের কাছে খুব সহজেই চলে আসে। গেটের দারোয়ান মুত্তালিব ঝিমুচ্ছেন। মুত্তালিব মজিদের বিশ্বস্ত দারোয়ান। সে এই বাড়ি সম্পর্কিত সবকিছু জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়া লাশও দেখেনি। এমন দায়িত্ব সে কখনো পায়নি। এই বাড়ির গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। রিদওয়ান বাধ্য হয়ে মুত্তালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য চাপা স্বরে ডাকল, মুত্তালিব কাকা। মুত্তালিব পিটপিট করে তাকালেন। রিদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রিদওয়ান ইশারায় শান্ত হতে বলল। মুত্তালিব উৎসুক হয়ে তাকালেন। রিদওয়ান তার কাঁধের বস্তা মুত্তালিবের পায়ের কাছে রাখে। মুত্তালিব কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, বস্তার ভিতরে কি তা? রিদওয়ান অত্যন্ত শান্ত স্বরে জানাল, লাশ। রিদওয়ান শান্ত স্বরে বললেও মুত্তালিবের জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রিদওয়ান চারপাশ দেখে প্রলোভন দেখিয়ে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মুত্তালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে 3 গুণ এমনিতেই, তার ওপর আরও 3 গুণ মানে রাজপ্রাসাদ জেতার মতো। লোভনীয় প্রস্তাব। মুত্তালিবের চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয়ে চাপা পড়ে। তিনি অভিজ্ঞ স্বরে সাহস সঞ্চয় করে বললেন, তুমি খালি কও, বাকি কাম আমার। রিদওয়ান আরেকটু এগিয়ে এসে ফিসফিসিয়ে নির্দেশ দিল, ভ্যানগাড়িটা নিয়ে আসেন, ছন নিবেন বেশি, তারপর এই বস্তাটা আজমপুরের হাওড়ে ফেলে আসবেন। মুত্তালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে ওঠে, কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেয়াই উত্তম। তিনি ভ্যানগাড়ি নিয়ে আসেন। ভ্যানগাড়িটি হাওলাদার গাড়ির, সাথে অনেক ছনও নিলেন। দুজনে তাড়াহুড়ো করে ছনের ভেতর বস্তা রাখল। রিদওয়ান সতর্ক করে বলল, সাবধানে কাজ করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুত্তালিব চারপাশ দেখে ঢোক গিললেন। তার চোরা চাহনি। তিনি আতঙ্কিত, কিন্তু তা রিদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রিদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না, কাম সাইরাই আমি আইতাসি। রিদওয়ান প্রতিশ্রুতি দিয়ে বলল, সকালেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন। মুত্তালিব হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন, যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে? তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে 1-2 লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথঘাটকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দে নিজেই উৎকর্ণ হয়ে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তার 2 ধারে গাছগাছালি, তারপর যতদূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন? যদি কেউ বুঝে যায়? এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট 6 পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। বুকের ভেতর একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, ও বাড়িতে তো এই কাজ করার অনেক মানুষ আছে, তাকেই কেন এই কাজ দেয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মুত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগল। তিনি চারদিক দেখে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় গাঢ় দাগ, চোখে মুখে আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধেবেলায় দেখেছেন জ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও পাতার ঘর্ষণে সৃষ্ট শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়। চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজে লজ্জিত হন।
লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজমপুর যেতে আরও 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মুত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেলেন। আরেকটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথায় পৌঁছলেন। সেখানে ক্ষেতির পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারোর আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতর ছন বিছিয়ে সেখানে বস্তাটি রাখল। তারপর বস্তার ওপর আরও ছন দিয়ে দ্রুত জায়গা ছাড়ল। সকাল 9টা বাজে। পূর্ণার হদিশ মেলেনি। পূর্ণা লাপাত্তা। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তীয় প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরও কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজা মগার কাছে যখন শুনল পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক সে আমিরকে খুঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফিরেন। রিদওয়ান ঘরে বেঘরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই, তবে পদ্মজা সন্দেহের তালিকায় দুজনকেই রেখেছে। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। বেলা 9:30টায় আমিরের দেখা মেলে। তার পরনে ঢিলা সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। সে সোজা আলোক ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, এই কাগজে আলমগীর ভাইজার ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যর মতো মাথা নাড়াল। আমির চারপাশ দেখে সতর্ক করে বলল, মরে গেলেও এই খাম পণ্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। মগা সাড়া দিল, আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে। মগা ডাকল, ভাই। আমির তাকালো। মগা জানতে চাইল, পূর্ণাই রাতে তোমার লগে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেলল। সে অবাক হয়ে প্রশ্ন করল, না তো, কেন? মগা উসখুস করে বলল, পূর্ণারে খুঁজা পাইতাছে না কাইল থাইক্কা। আমির সোজা হয়ে দাঁড়ায়। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে আক্রোশ নিয়ে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানব? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা সাক্ষ্য দিয়ে বলল, ভাই, পূর্ণারে নিয়া বাড়ির যাইতাছিলাম। তখন পূর্ণাই পথে থাইম্মা কইল, তোমার লগে দেখা করব। পরে নাকি তুমি হেলে বাড়ির দিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখল, তারপর মগার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তারপর এই বাড়িতে আসছিল? আইছিল মনে কয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজ চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়াল। আমির দ্রুত গেটের দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়, কাঁচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে জেরা করল, পূর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দী আছে, কিন্তু পূর্ণা নাকি আসেইনি। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেয়া কালো শাড়িটা এখনও তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতরে এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। আজ ছন সংগ্রহ করতে গিয়ে সে এক ভারী বস্তার ভেতর পূর্ণার লাশ আবিষ্কার করে। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম এই শোক সংবাদ জেনে গেছে। মোড়ল বাড়িতে অনেক মানুষ, তাও পদ্মজার কাছে চারপাশ জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে, কাঁদছে বাসন্তীয় প্রান্ত। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসল। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া।
পদ্মজা এক হাতে ছুঁয়ে দিল পূর্ণার মুখ, তারপর খুব মৃদুস্বরে ডাকল, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙুলে একটি লম্বা চুল পেঁচানো, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদুরে স্বরে রাখল, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা আর সাড়া দিবে না। পদ্মজা অস্থির হয়ে ওঠে। সে হামাগুড়ি দিয়ে কিছুটা দূরে সরে যায়, মাথায় হাত দিয়ে বসে পড়ে। মানুষটাকে হা করে দেখছে। কিছুক্ষণ পর সে চট করে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে পূর্ণার কাছে ফিরে আসে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা গলায় ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজতে লাগল। যখন সে ভিড়ের ভেতর মৃদুলকে খুঁজছে, তখন দূরে দাঁড়িয়ে আমির তাকে দেখছিল। আমিরের বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, তার শোক আজ পাথর হয়ে গেছে। আমির এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির প্রথমে রিদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল, কিন্তু অভিজ্ঞ অপরাধী হিসেবে আমির জানে এরা লাশ কখনো ঝোপঝাড়ে ফেলে না, তারা নদীতে ভাসিয়ে দেয়। লাশ ফেলার এই অপেশাদার ভঙ্গি দেখে আমির নিশ্চিত হয় এটা কোনো আনাড়ি হাতের কাজ। হঠাৎ বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নুপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে যায়। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। কারণ এই নুপুরটির জোড়া সে গত রাতেই পাতাল ঘরে কুড়িয়ে পেয়েছে, আর আসমানি সেটা নিজের বলে দাবি করেছে। আমির এবার নিশ্চিত এই জঘন্য কাজটিতে আসমানি জড়িত, আর তার সাথে রেদওয়াল বা খলিলের যোগসূত্র আছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল। তার গন্তব্য এখন আজিদের বাড়ি, যেখানে আসমানি থাকতে পারে। মৃদুল আজ তার বেজায় খুশি হবার দিন। ট্রলার নিয়ে এসেছে তার স্বপ্নের রানীকে নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল আসার কথা থাকলেও মায়ের অনিচ্ছায় দেরি হয়েছে, কিন্তু আজ সব বাধা পেরিয়ে সে হাজির। আটপাড়ার খালে এসে ট্রলার থামল। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে, ঠোঁটে এক চিলতে হাসি লেগে আছে। ট্রলার থেকে নামার সময় একটি কালো ব্যাগ সযত্নে হাতে তুলে নিল সে। মৃদুলকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই টিপ্পনি কেটে বলল, আরে ব্যাটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল ব্যাগটি দিতে রাজি হল না। এই ব্যাগের ভেতর থাকা প্রতিটি জিনিস লাল। সে নিজে পূর্ণার জন্যে পছন্দ করে কিনে এনেছে। ব্যাগের সব কিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই উপহার পূর্ণার কাছে পৌঁছে দিতে চায়। তার ভাই অনেক তর্ক করেও পারল না। মৃদুল নাছোড়বন্ধা। সে সবার আগে আগে দ্রুত পায়ে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে ভিড় দেখে সে অবাক হল। মনে মনে ভাবল, পূর্ণা বুঝি দাওয়াত দিয়ে সারা গ্রাম ভেঙে এনেছে। মৃদুল হাসল, কিন্তু বাড়ির উঠানে পা রাখতেই সেই হাসি মিলিয়ে গেল। ঘর থেকে ভেসে আসছে এক পৈশাচিক কান্নার শব্দ। জুলেখা শঙ্কিত স্বরে বললেন, বাড়ির ভিতরে কান্দাকাটি হইতেছে না? মৃদুল যেন পাথর হয়ে গেল, বুকটা দুরুদুরু করছে। সে ভিড় ঠেলে পাগলের মতো বাড়ির ভেতর ঢুকল। মানুষজনকে 2 হাতে সরিয়ে সে যখন শীতল পাটির সামনে এসে দাঁড়াল, তার পৃথিবীটা থমকে গেল। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কি দেখছে এসব? মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখল। পূর্ণার পায়ে এখনও আলতা লেগে আছে, কাদা মাখা লাল টুকটুকে 2 পা। এই পায়ে হেঁটে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জাপটে ধরে পূর্ণার মাথার কাছে বসে পড়ল। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে সে বিমূঢ় চোখে সবার দিকে তাকাল। বাসন্তী মৃদুলকে দেখে আরও জোরে কাঁদতে লাগলেন। ঘটনাটা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে ভগ্ন কণ্ঠে ডাকল, পূর্ণা, ও পূর্ণা, উঠো, আমার শেষ কথাটা রাখো,
উঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেন খুলল। তার হাত কাঁপছে। সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করল। তারপর সেই বেনারসি পূর্ণার নিথর শরীরে জড়িয়ে দিয়ে আবেগে রুদ্ধস্বরে বলল, আমরা যে ঘরে সংসার পাতাম সেই ঘর আমি সাজায় আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজায় আইছি। পুলিশ তাড়া দিচ্ছে, ময়না তদন্তের জন্যে তারা লাশ নিয়ে যাবে, কিন্তু মৃদুল যেন এক লোহার শিকল দিয়ে পূর্ণাকে জড়িয়ে রেখেছে। পদ্মজা দূরে বসে আছে। সে তার হাঁটুতে থুতনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি, যেন সত্যি আজ মৃদুল বিয়ে করতে এসেছে এবং বিয়ে হচ্ছে। মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আমা তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরও কি আছে না, সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিহা করব আম্মা। আম্মা, আম্মা ওরে উঠতে কও। আম্মা, ওরে কারা মারছে? আম্মা। মৃদুলের পাগলামি দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে আকুলি বিকুলি করে বলল, আম্মা, মরা মানুষরে বিয়া করা যায় না, আমারে বিয়া দাও আম্মা, তারপর একলগে কবর দাও, আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা। মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামচে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। আকাশপানে চেয়ে সে যেন এক অলৌকিক শক্তির অধিকারী হয়েছে। কেউ তাকে পূর্ণার থেকে আলাদা করতে পারছে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে সজোরে আঘাত করল। মৃদুল সেই আঘাতেও টলল না। সে হাউমাউ করে কাঁদছে আর পূর্ণাকে চিৎকার করে ডাকছে। সে পূর্ণার কপালে চুমু দিয়ে উন্মত্তের মতো চিৎকার করে বলল, কবুল, 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 আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও, সবাই হুনছে, আমি কইছি, সবাই হুনছেন না, এখন তুমি কও পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল উপস্থিত সবার মুখের দিকে তাকিয়ে হাহাকার করে বলল, আমারেও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন, দিবেন আপনার? আমি কবুল কইছি না, অর্ধেক বিয়া তো হইয়াই গেছে, হইছে না? মৃদুল কাঁদতে কাঁদতে এক বিভৎস হাসি হাসল। জুলেখা কান্নায় ভেঙে পড়লেন। নিজের কলিজার টুকরার এমন দশা তিনি সইতে পারছেন না। মৃদুলের পিঠে পুলিশের লাঠির আঘাত অনবরত পড়ছে। সে রক্তাক্ত হচ্ছে, তবুও সে তার প্রিয়তমাকে ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে মমতা মাখানো স্বরে ফিসফিসিয়ে বলল, এ কালী, কালী কইছি তো, গুসা করো, গুসা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেখো একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো গেল। মৃদুল বন্দি পাখির মতো ছটফট করছে। সে নখ দিয়ে মাটি খুঁড়ছে আর সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। কান্নায় তার গলার রগ ফুলে লাল হয়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে ছিন্ন ভিন্ন। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে সে যেন আজ রাজ্যপাট বিসর্জন দেওয়া এক সন্ন্যাসী। আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে উঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা স্বরে গর্জন করে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে, যা রিদওয়ানের জন্য ফাঁসি কাঠের দড়ি হতে পারে। মুত্তালিব লাশ যেখানে সেখানে ফেলে আসবে জানলে সে তাকে এই দায়িত্ব দিত না। খলিল মিয়ে যাওয়া গলায় মিনতি করে বললেন, ভাইজান, ও বুঝে নাই, না বুঝে কইরা ফেলছে। মজিদ পুনরায় চেয়ারে বসলেন। জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করল? লাশ কেউ ঝোপে ফেলে আসে? রিদওয়ান আত্মপ্রক্ষ সমর্থন করে বলল, আমি মুত্তালিব কাকালি বলছিলাম লাশটা আজমপুর হাওড়ে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢালল। মজিদ উঠে দাঁড়িয়ে রিদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি?
খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে যাওয়ার ইশারা করতেই রিদওয়ান পথ আটকে দাঁড়াল। সে সংশয় ভরা কণ্ঠে জানাল, কাকা, একটা কথা ছিল। মজিদ বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, আবার কি বলবি তুই? রিদওয়ান কণ্ঠে রহস্য মেখে জানাল, গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখছি। মজিদের চোখমুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি, যিনি ইসলামের আদর্শে চলেন এবং নিজের সর্বস্ব বিলিয়ে দেন গরিব দুঃখীদের সেবায়। মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পথটি ছিনিয়ে নিতে না পারলেও তিনি যথেষ্ট ক্ষমতাধর। গত 4 বছর ধরে মজিদকে এই সৎ মানুষটির মুখোমুখি হতে হচ্ছে। মজিদ আন্দাজ করলেন, সেদিনের সমাবেশের ঘটনা থেকেই ইয়াকুব আলীর মনে কিছু একটা সন্দেহ দানা বেঁধেছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে দম্ভ ভরে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তিনি তীব্র কটাক্ষ করে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখ থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকালেও খলিল চোখ ফিরিয়ে নিলেন। মজিদ রাগে ফুসফুসতে মেঝেতে থুথু ফেলে বেরিয়ে পড়লেন। তার সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিনু আলঘর ঝাড়ু দিতে গিয়ে আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে। পূর্ণাকে যে রিদওয়ান আর খলিল খুন করেছে, এই সত্য শুনে তার মাথা ভনভন করছে। সে কোনো মতে রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেল। তার বুক কাঁপছে। সে এখন এক ভয়ঙ্কর রহস্যের সাক্ষী। আজিদের বাড়ির আঙিনা শূন্য। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে সামলে নেবার আগেই আমির তার গলা চেপে ধরল। আসমানি দ্রুত আমিরের হাত চেপে ধরে বাঁচার চেষ্টা করল। আমির দাঁতে দাঁত চেপে হিমশীতল কণ্ঠে বলল, একটা মিথ্যে বললে সোজা নরকে পাঠিয়ে দেব, মারছি। আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার শব্দ বেরোতে শুরু করলে আমির তার হাঁটুতে এক লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর চুলের মুঠি শক্ত করে ধরে গর্জনে ফেটে পড়ল, পূর্ণার সাথে কি হয়েছিল? আসমানি বুঝতে পারল আমির সব ধরে ফেলেছে। সে কথা বলতে চাইলে আমির তাকে হুমকি দিয়ে বলল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের 2 বছর আগের সেই নিষ্ঠুরতার কথা মনে পড়ে আসমানি কুকড়ে গেল। সে কাঁদো কাঁদো হয়ে মিনতি করল, চুল ছাড়ো, কইতাছি। আমির আরও শক্ত করে ধরলে আসমানি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল এবং প্রাণ ভয়ে গতকাল রাতের সব বিভৎস ঘটনার কথা গড় গড় করে বলে দিল। সত্য জানার পর আমির তাকে ছেড়ে দিল। দরজার সামনে আজিদের মা মালেহা বানু দাঁড়িয়ে অবাক চোখে সব দেখছিলেন, কিন্তু আমির তাকে উপেক্ষা করে দ্রুত বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় আজিদের সাথে আমিরের দেখা হয়। আজিদ আমিরকে দেখে সহজভাবে প্রশ্ন করল, শুনলাম পূর্ণা নাকি খুন হইছে? আমির উত্তর না দিয়ে তাকে এড়িয়ে গেল। আজিদ আমিরের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আসমানির মতো নষ্ট একটা মেয়ের সাথে সংসার করতে গিয়ে এখন আজিদ ক্লান্ত। সে মনে মনে হাওলাদার বাড়ির উপর ক্ষিপ্ত। সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে আবার বিয়ে করবে। আজ বিকেলেই সে তার অসুস্থ মাকে নিয়ে শহরের ভালো ডাক্তারের কাছে রওনা হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোকঘরে প্রবেশ করল। গাঢ় অন্ধকারে আলোকঘর ডুবে আছে। চারিদিক এতটাই নির্জন যে মনে হচ্ছে পুরো তল্লাটে মৃত্যু নেমে এসেছে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা এখন লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক সেজেছে ঠিকই, কিন্তু আমির জানে তারা আসলে প্রমাণের জাল ছিঁড়তে আর প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বা হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দিয়াশলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে বলে আলোকঘরে এখন শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে ঘরে টেকা দায় হতো। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা ছোট লাল খাম বের করল। তারপর হারিকেনের স্তিমিত আলোর সামনে বসল।
পাশের ঘরে ধপ করে শব্দ হতেই সে উকি দিয়ে দেখল বিড়াল ছোটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুরের গন্ধ পেয়েছে। আমির হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে এলো। লাল খামটি পায়জামার পকেটে পরম মমতায় গুজে রাখল। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা যেন অনর্থক কোনো বিষাদের গল্প করে যাচ্ছে। আমির সেই জোনাকিদের ভিড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর, কিছুটা স্বপ্নের, অথচ সবটাই আজ শব্দহীন হাহাকার। আমির কিছুক্ষণ স্থির থেকে অন্দরমহলে প্রবেশ করল। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে উদ্বিগ্ন হয়ে বলল, ভাইজান, পদ্মজার কি হইল বুঝতাছি না, কোনো কথাবার্তা কয় না। আমির প্রসঙ্গ পাল্টে নিষ্পৃহভাবে বলল, আমি থাকব এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে সে উপরে উঠে গেল। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে লতিফা কেন জানি খুব খুশি হল। তার চোখের সামনে পুরনো দিনগুলো ভেসে উঠল, যখন আমির অন্দরমহলে পদ্মজার আঁচলে আঠার মতো লেগে থাকত। লতিফার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। অতীত কেন এত সুন্দর হয়। দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাঁটা দিয়ে উঠল। বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে। আকাশের তারা আর অর্ধচন্দ্রের ফিকে আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন নিঝুম পরিবেশে কেউ একজন মিনমিনিয়ে কাঁদছে। বড্ড অচেনাই কান্না। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা শত জন্মের দুঃখ এক করে বুক চিরে কাঁদছে। আমির দ্রুত পায়ে পদ্মজার ঘরে এলো। ঘরের প্রতিটি কোণা ঘন অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে এক ভারী কান্নার রেশ ভেসে বেড়াচ্ছে। আমির অনুমানে টেবিলের উপর রাখা হারিকেনটি খুঁজে নিয়ে জ্বালাল। হারিকেনের আলোয় সে দেখল দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে শরীরটা বারবার কেঁপে উঠছে। তার সেই করুণ হাহাকার আমিরের বুকের ভেতরটা যেন ভিজিয়ে দিচ্ছে। ও বাড়ির অবস্থাও শোচনীয়। প্রেমার গায়ে কাঁপানো জ্বর, বাসন্তী দিশেহারা। মৃদুলের সেই আহ্লাদী জগৎটা আজ চুরমার হয়ে গেছে। অথচ সব কিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে ফিরে এসেছে নিস্তব্ধ হয়ে। আমির যখন কথা বলার উপক্রম করল, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে। 6 বছরের নিবিড় দাম্পত্যের পর আজ আমির সংকুচিত হয়ে প্রশ্ন করল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকাল। তার সেই চাউনিতে আমির এলোমেলো হয়ে গেল। পদ্মজার নাকের সেই নাকফুলটি হারিকেনের আলোয় জ্বলজ্বল করছে, যেটি বিয়ের পর আমিরই পরিয়ে দিয়েছিল। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে আক্ষেপ করল, আমি কিছু পেলাম না জীবনে। আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কেটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ শব্দটিতে একরাশ ক্ষোভ আর অভিমান উপচে পড়ল। পদ্মজা বিশ্বাসঘাতক শব্দটি বড্ড চিৎকার করে উচ্চারণ করল। আমির চট করে প্রতিবাদ জানিয়ে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্থ বাঘিনীর মতো 2 হাতে মেঝে খামচে ধরল। আমিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। রাগে দাঁতে দাঁত চেপে সে গর্জনের সুরে বলল, করেছে, সব কিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে এই আগুনের কুণ্ডলিতে ঠেলে দিয়ে নিজে না ফেরার দেশে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে। কিন্তু আম্মা একটাও কথা রাখেনি, একটাও না। প্রতারক, বিশ্বাসঘাতক। সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে। তার নিঃশ্বাস এলোমেলো। সে সম্পূর্ণ বিধ্বস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে উন্মাদিনীর মতো হেসে উঠল। হাসতে হাসতেই সে বলল, সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদব না, কিছুতেই কাঁদব না। কাঁদব না বলেও সে পরক্ষণেই আবার কান্নায় ভেঙে পড়ল। কষ্টের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন এভাবেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পদ্মজা এখন তার চেনা সত্তা থেকে যোজন যোজন দূরে।
তার এই বিলাপ শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী, কান্না থামাও, আমি আর সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। আমির কিছু বলতে পারল না। সে বিছানার মাঝে গিয়ে বসে 2 হাতে নিজের মাথার চুল টেনে ধরল। আত্মগ্লানি তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। পদ্মজার আর্তনাদ গুমরে গুমরে ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছে, আর আমিরের মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পেটাচ্ছে। জানালার বাইরে রাতের লক্ষ নক্ষত্রেও আজ যেন বিষাদের সুর। হৃদয়ের শহর খাঁ খাঁ করছে আমিরের। ইচ্ছে হচ্ছে পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে তার সিদ্ধান্তে অটল। মনের সেই দ্বন্দ্বে হঠাৎই জয়ের সুর বাজল। মুহূর্তেই অদৃশ্য এক ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। আমিরের মনে হল পৃথিবীর সব ভুল যেন একযোগে জেগে উঠেছে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার 2 বাহু চেপে ধরে তাকে দাঁড় করাল। পদ্মজা তখন ঘোর লাগা চোখে দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালুসিনেশন হচ্ছে। সে একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার রক্তাক্ত পারিজাকে। যন্ত্রণায় হিতাহিত জ্ঞান হারিয়ে সে আমিরের চোখ মুখ খামচে ধরল। নখের আঁচড়ে আমিরের গাল ছেড়ে নিল আমির। আমির তাতে বাধা দিল না, বরং পরম মমতায় পদ্মজাকে বুকের সাথে জাপটে ধরল। পদ্মজা আবার বুক ফাটিয়ে কাঁদতে শুরু করল। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে নিচু স্বরে মিনতি করল, একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি। এখন স্পর্শ অনুভব করতেই এক ঝটকায় আমিরের হাত সরিয়ে দিয়ে সে বিছানার মাঝে গিয়ে বসল। আমিরের মুখের দিকে তাকাতেই তার চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো স্মৃতি, যেদিন পাতালে আমিরকে প্রথম দেখেছিল সে। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পেটাচ্ছিল। রাগে পদ্মজার শরীরের রক্ত ছলকে উঠল। তার বোনের সাথেও কি এমন কিছু হয়েছে? আক্রোশে পদ্মজা আমিরের গলা টিপে ধরল। আমির হকচ্চকিয়ে গেলেও বিন্দুমাত্র বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের ওপর ঝুঁকে পড়ে অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরের গলা চেপে রাখল। আমিরের দম আটকে আসছে, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। হঠাৎই পদ্মজা আমিরের গলা ছেড়ে দিয়ে দূরে সরে বসল। আমিরের সেই নীল হয়ে যাওয়া মুখ দেখে সে ফিক করে হেসে উঠল। পরক্ষণেই আবার সে নীরব হয়ে গেল। তার চোখের সামনে এখন সারি সারি মৃত মুখ। হেমলতা, পারিজা, পূর্ণা। সে দেখতে পেল পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। পারিজা বাগির ছাদে বসে আছে, আর তার গলা দিয়ে টুপটুপ করে রক্ত ঝরছে। পদ্মজা সেই অকাল মৃত ছায়াদের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে টুকরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করে পদ্মজার কাছে এসে বসল। তার এক হাত মুঠোয় নিয়ে আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দিল সে। পদ্মজার অবাধ্য চুলগুলো কানে গুজে দিয়ে আমির উকি নিল ধূসর অতীতে। এই মুহূর্তের বিভৎসতা থেকে যোজন দূরে এক মধুর স্মৃতির টুকরো ভেসে এলো আমিরের মনে। সেদিন পদ্মজা খুব বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। সেই পদ্মজা আর আজকের এই রিক্ত পদ্মজা, একই অঙ্গে 2 রূপ দেখে আমিরের বুকটা হাহাকার করে উঠল। আমির পদ্মজার কথায় থমকে যায়। স্মৃতির পাতা উল্টে সে ফিরে যায় সেই দিনগুলোতে, যখন ঢাকায় তাদের নতুন সংসার। পদ্মজা তখন ভার্সিটিতে পড়ে। আগামীকাল তার পরীক্ষা, তাই সে গভীর মনোযোগে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল, আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে সে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে। বারংবার পড়ার খেই হারিয়ে ফেলছিল পদ্মজা। সে ভীষণ রেগে যায়, আর হঠাৎ করেই রাগী স্বরে বলে ফেলে, আর একটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির বরাবরই জেদি আর রাগী। সে তাৎক্ষণিক মান করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে আমির কেবল হুঁ হ্যাঁ ছাড়া কিছুই বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। আমির ভেতরে ভেতরে নরম হয়ে গেলেও বাইরে তা প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে রইল। চুপচাপ খেয়ে নিয়ে সে যখন ঘরে গিয়ে শুয়ে পড়ল, পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে রইল। অন্যবার আমির তাকে জোর করে টেনে নিয়ে যায়, কিন্তু আজ সে একা। রাত বাড়ছে দেখে আমিরও অস্থির হয়ে উঠল। সে ভাবল পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙাবে, তখন সে সুযোগ বুঝে কিছু একটা আবদার করে বসবে। কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো।
সিঁড়ি ভেঙে নামার সময় দেখল পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো সেই রাগ করে বসে আছে। আমির খ্যাক করে গলা পরিষ্কার করে গম্ভীর হওয়ার ভান করে বলল, রাত কটা বাজে, কারোর খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে উত্তর দিল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির আর হাসি চেপে রাখতে পারল না। সে পদ্মজার সামনে এসে বসল, দেখল পদ্মজার চোখে জল চিকচিক করছে। আমির তার হাতে আলতো করে চুমু দিয়ে মমতা মাখানো স্বরে বলল, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, একটুতে কেঁদে দেয়। পদ্মজা তখনও গাল ফুলিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলল, তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে গেল। পদ্মজা এত কথা কবে শিখল? সে পদ্মজার মুখের ওপর ঝুঁকে পড়ে গভীর স্বরে প্রতিজ্ঞা করল, মৃত্যুর আগে ছাড়ছি না, পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব। আমিরকে এত কাছে দেখে পদ্মজা লজ্জায় লাল হয়ে গেল। সেই বাড়ির প্রতিটি ইট যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আমির বর্তমানে ফিরে আসে। এক দীর্ঘশ্বাস ফেলে সে রান্নাঘরে গেল। লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে এলো। পদ্মজার মাথা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটির ওপর যেন ভারী কোনো পর্দা টানানো। সে চোখ বুঝল। তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে খুব সাবধানে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনল। লতিফা পদ্মজার এমন বিধ্বস্ত দশা দেখে ভয় পেয়ে গেছে। আমির তাকে অস্বস্ত করে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে? শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকাল। আমির যেন এক দায়িত্ববান অভিভাবকের মতো নির্দেশ দিতে শুরু করল। পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? উনি নিজের হাতে বাদামের তেল বানান। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আমির একটু থামল। তারপর পদ্মজার শরীরের খুঁটিনাটি কষ্টের কথা স্মরণ করে ব্যাকুল হয়ে বলল, আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়। ছোটবেলা কোথাও আঘাত পেয়েছে। যখনও ঝুঁকে ঝুঁকে হাঁটবি বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ওকে ধরে নিয়ে সরিষা তেল ডলে দিবি আর গরম শেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি, আর পিঠের ব্যথার দিকটা কিন্তু খেয়াল অবশ্যই রাখবি। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেয়া হচ্ছে। সে প্রশ্নও করল না, বাধ্যের মতো মাথা নাড়াল। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে। অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্থনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার ওপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাঁচের ওপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল, তাই পদ্মজা চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল। সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আরেকটু হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজা রাগে কিড়মিড় করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপাড়ে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে। খলিল রিদওয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শোনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজনেই পদ্মজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই ছেড়ি পাগল হইয়া গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরও আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপাড়ে দৌড়ে যেতে দেখে রিনুও পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ সব ছাড়খাড় হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে? পদ্মজার চাহানি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়ির আগে পিন্দ, ঠান্ডা লাগব। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে।
সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলল, কি জানো তুমি, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার চামড়া ভেদ করেছে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই হাত এক ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করল। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করল পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো হাউমাউ করে যদি কান্না করা যেত। আমির ঠোঁট কামড়ে ধরে। দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে পদ্মজার দুই পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাপায় কে ছিনিয়ে নিল? কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্যে অভিযোগ তুলেও উত্তর মিলে না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবল পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর আবার ভাবল যদি পদ্মজার ঘুম ভেঙে যায়, পাশেও শুয়ে থাকতে পারবে না। তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের মধ্যে কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধু রক্ত দেখছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চক করে চোখ খোলে। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমির শুয়ে আছে। তার চোখ দুটি বোজা। গত দিনগুলোতে সে ঘুমায়নি। পদ্মজার স্পর্শে আসতেই তাকে ঘুম জেকে ধরে। পদ্মজার আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের ওপর নির্বিকারভাবে চেয়ে রইল। ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদ রাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শোনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কাভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসল। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরও বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব।